অপরাধী মনে করে সে তো পারফেক্ট ক্রাইম করেছে, সে কখনোই ধরা পড়বে না। কিন্তু আজকে আপনাদের এমন একজন অপরাধীর কথা বলবো যে ঠান্ডা মাথায় তার পুরো ক্রাইম এক্সিকিউট করেছিল। নিজের স্ত্রীকে হত্যার পর সে 15 বছর পর্যন্ত পুলিশের কাছে ধরা দেয়নি। একবার ভাবুন, যে স্ত্রীর সাথে সে জন্মজন্মান্তর থাকার প্রতিজ্ঞা করেছিল, শুধুমাত্র গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার চক্করে সে তার প্রতিজ্ঞার গলা টিপে হত্যা করে ফেলে। এত বড় অপরাধ করার পরও সে শান্তিতেই ছিল। কিন্তু যখন পুলিশ তাকে ফাইনালি ধরতে পারে, তখন সে এটা ভেবে হয়রান হয়ে যায় যে পুলিশ তাকে কি করে ধরলো। চলুন আপনাদেরকেও জানাই আসলে 15 বছর পর কি করে এই অপরাধী ধরা পড়েছিল। ব্যক্তিটি ব্যাঙ্গালোরে একটি কল সেন্টারে কাজ করত। গত 15 বছর থেকে তার স্ত্রী, 2 সন্তান ও কলিগরা তাকে প্রবীণ ভাটেলে নামেই চেনে। কিন্তু 23 অক্টোবর 2018 সালে রাত 11টার সময় 2 জন মেহমান ব্যক্তিটির সাথে দেখা করতে আসে, আর এসেই তারা তাকে তরুণ বলে সম্বোধন করেন। এই নামটি শুনে সে পুরোপুরি চমকে যায়। তবুও সে মেহমানদের সাথে হাত মিলায়। 2 ব্যক্তির মধ্যে একজন প্রবীণের সাথে হাত মিলানোর সময় তার হাতের আঙ্গুলগুলো ভালো করে টিপে দেখছিল। আসলে প্রবীণ অর্থাৎ তরুণের অনামিকা আঙ্গুলটি ভাঙা ছিল। এটা দেখার পরই তারা কনফার্ম হয়ে যায় যে এটাই তরুণ। আর এরপরই সেই 2 ব্যক্তি তাকে বলেন, চলুন মিস্টার তরুণ জিনরাজ, আহমেদাবাদে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। তারা তরুণকে নিয়ে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হয়। তরুণকে সাথে নিয়ে যাওয়া 2 ব্যক্তি মূলত আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অফিসার ছিলেন। চলুন আজ থেকে 15 বছর আগের ঘটনায় যাওয়া যাক। তরুণ ও সজনী দুজনেই কেরালার বাসিন্দা। কাজের সন্ধানে সজনীর বাবা মা গুজরাটের আহমেদাবাদে চলে আসে আর সেখানেই থেকে যান। আর তরুণের বাবা মধ্যপ্রদেশের একটি স্কুলের টিচার ছিলেন। তরুণের বড় ভাইয়ের চাকরি সূত্রে তরুণও আহমেদাবাদ চলে আসে ভাইয়ের সাথে। এরপর কেরালার কিছু লোকের মাধ্যমেই তরুণ ও সজনীর বিয়ে ঠিক হয়। ডিসেম্বর 2002 সালে তরুণ ও সজনী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারপর আহমেদাবাদেই তরুণ ও সজনী থাকতে শুরু করে। সজনী সেখানকার একটি ব্যাংকে এক্সিকিউটিভ অফিসার ছিল, আর তরুণ সেখানকার একটি স্কুলের ভলিবল কোচ ছিল। এ কারণেই তাকে মাঝে মধ্যেই স্কুলের টিমের সাথে খেলার জন্য শহরের বাইরে যেতে হতো। তরুণ যখনই বাইরে যেত, সে সজনীকে সবসময়ই বলতো বাড়িতে একা না থাকতে, বাপের বাড়িতে গিয়ে থাকতে। এবারও তাই হয়েছিল। 5 ফেব্রুয়ারি 2003-এ সজনী তার বাবার বাড়ি আসে। ভ্যালেন্টাইন্স ডে আসছিল, তাই সজনী বাপের বাড়ি থেকে নিজের বাড়ি যাচ্ছিল। কিন্তু যাওয়ার সময় সে তার বাবার কাছে পেট্রোলের টাকা চায়। তা শুনে তার বাবা অবাক হয়ে ভাবেন, তার মেয়ে এত বড় চাকরি করে অথচ গাড়িতে পেট্রোল ভরার টাকা নেই। মেয়েকে জিজ্ঞেস করেন যে জামাই কি তোমাকে ঠিক মতো দেখে রাখছে? সজনী কিছুক্ষণ চুপ থেকে বলে, এমন কিছুই না বাবা। সজনীর বাবা মার সাথে এটাই ছিল শেষ দেখা। 14 ফেব্রুয়ারি 2003 সালে সন্ধ্যাবেলা সজনী তার বোনের সাথে 10 থেকে 15 মিনিট ফোনে কথা বলে, যা স্বাভাবিক কথাবার্তাই ছিল। এই ঘটনার ঘণ্টা 2 পরে সজনীর বাপের বাড়িতে একটি কল আসে, যা তাদের জামাই তরুণ করেছিল। সে সবাইকে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাতে বলে। যখন সবাই হাসপাতালে পৌঁছায়, ততক্ষণে সজনীর মৃত্যু হয়ে গিয়েছিল। তারই ওড়না দিয়ে শ্বাসরোধ করে তাকে মারা হয়েছিল। ঘরের সব জিনিসপত্র ওলটপালট ছিল, আর কিছু গয়নাও মিসিং ছিল। তরুণ বলে সে বারবার সজনীকে বলেছিল বাড়িতে একা না থাকতে। কোনো ডাকাত এসে সজনীকে মেরে ফেলেছে। পুলিশ তাদের রুটিন তল্লাশি চালায়। সজনীর পোস্টমর্টেম করা হয় এবং পরদিন তার অন্তিম সংস্কারও করা হয়। তরুণের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, যার কারণে সজনীর শেষ কাজটুকুও তরুণের বড় ভাই করে। তরুণ এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তাকেও হাসপাতালে ভর্তি করাতে হয়। 16 ফেব্রুয়ারি তরুণের বড় ভাই পুলিশকে ফোন করে জানায় তরুণ হাসপাতাল থেকে পালিয়ে গেছে। পুলিশের অবহেলার ফলাফল সামনেই ছিল। প্রশাসন ও মিডিয়ার চাপ বৃদ্ধি পায়। তরুণকে খোঁজার অনেক চেষ্টা করে কোনো লাভ হয় না, তাকে পাওয়া যায় না কোথাও। 2006 সালে সজনীর বাবা মা গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চান। তখন নরেন্দ্র মোদী পুলিশের টাস্ক ফোর্স গঠনের আদেশ দেন এবং অত্যন্ত গম্ভীরতার সাথে কেসটি হ্যান্ডেল করতে বলেন।
তরুণের উপর 1,00,000 টাকা পুরস্কারও ঘোষণা করা হয় তখন। এমনকি তরুণের খোঁজ না পেয়ে পুলিশ তরুণের বাবা মাকে তুলে এনে জিজ্ঞাসাবাদ করে এবং কিছুদিন তাদের জেলেই রাখা হয়। এত কিছুর পরও তরুণ সামনে আসে না। ইনভেস্টিগেশনে জানা যায় তরুণ তার স্ত্রীকে মারধরও করত। বিয়ের আগে অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। পুলিশ সেই মেয়েটিকে খুঁজে তাকে জিজ্ঞাসাবাদ করলে মেয়েটি জানায় 16 ফেব্রুয়ারি তরুণ মেয়েটিকে ফোন করে বলে, চলো আমরা বিয়ে করে নিই। কিন্তু ততক্ষণে মেয়েটির কাছে স্বজনের মৃত্যুর খবর চলে এসেছিল। তাই মেয়েটি তরুণকে জানিয়ে দেয় সে কোনো খুনিকে বিয়ে করতে পারবে না। পুলিশ মেয়েটির বয়ানের সত্যতা যাচাই করে। এই ঘটনার 6 বছর পর তরুণের বাবা মা কেরালা যায়। সেখানে তারা তরুণের দেখা পান। তারা তরুণকে জানায় যে পুলিশ এখনও তাকে খুঁজছে। তরুণের সাথে সাক্ষাতের পরদিনই তরুণের বাবার মৃত্যু ঘটে। পুলিশ এখনও হাল ছাড়েনি। 2016 সালে একজন নতুন কর্মকর্তা এই কেসটিকে নিয়ে আবারও ইনভেস্টিগেশন শুরু করেন। পুলিশ এবার তরুণের মায়ের ফোন কল রেকর্ড খুঁজতে থাকে। এখানে জানা যায় ব্যাঙ্গালোরে একটি ল্যান্ডলাইন নম্বর থেকে তার কাছে ফোন আসে। নম্বরটি ওরাকল কোম্পানির কাস্টমার কেয়ারের নম্বর। পুলিশের সন্দেহ হয় আসলে একজন রিটায়ার্ড নার্সের কাছে কাস্টমার কেয়ারের নম্বর থেকে এতবার কেন কল আসবে। পুলিশের একটি টিম ব্যাঙ্গালোরে পাঠানো হয়। পুলিশের টিম ওরাকল কোম্পানি থেকে তাদের এমপ্লয়ি লিস্ট চায়। সেই লিস্টে তরুণ জিনরাজের নাম তো ছিল না, কিন্তু এমন একটি নাম ছিল যা এর আগেও পুলিশের নজরে এসেছিল। নামটি ছিল প্রবীণ ভাটেলে, যার সাথে তরুণের মা রেগুলার কথা বলতো। এছাড়াও প্রবীণের স্ত্রী নিশাও তরুণের মায়ের সাথে কথা বলতো। পুলিশের সন্দেহ তখন আরও মজবুত হয় প্রবীণ ভাটেলেই আসলে তরুণ জিনরাজ। তখন পুলিশ টিমটি ব্যাঙ্গালোরের লোকাল পুলিশের সাথে যোগাযোগ করে এবং প্রবীণকে ওরাকল কোম্পানির মিটিং রুমে ডেকে নেয়। তারপর দুইজন পুলিশ প্রবীণের সাথে দেখা করে, হ্যান্ডশেক করে এবং তার ভাঙা আঙুল পরীক্ষা করে। কারণ তরুণের কোনো এক ভলিবল ম্যাচের খেলার দরুন তার অনামিকা আঙুলটি ভেঙে যায়। এর পরের ঘটনা আমরা আগেই জেনেছি। তরুণ পরবর্তীতে স্বীকার করে নেয় যে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করার চক্করে তার স্ত্রীকে হত্যা করে। প্রথমে সে দিল্লিতে কল সেন্টারে জব করত, তারপর পুনে, তারপর এখানে। এর মধ্যে নিশা নামের একটি মেয়েকে সে বিয়েও করে নেয়। তারপর সে ওরাকল কোম্পানিতে কাজ কন্টিনিউ করে। তরুণের ছোটবেলার এক বন্ধু ছিল প্রবীণ ভাটেলে। সে কোচিং সেন্টার চালাতো। তরুণ তার সাথে দেখা করে এবং চালাকি করে প্রবীণের ড্রাইভিং লাইসেন্স এবং আধার কার্ড, প্যান কার্ড এর মতো জরুরি সব কিছু স্ক্যান করে নেয় এবং সেগুলোতে নিজের ছবি লাগিয়ে তরুণ জিনরাজ থেকে প্রবীণ ভাটেলে হয়ে যায়। এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই